ঢাকা ব্যাংক বিজনেস মিট অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি আর্থিক খাতে সুশাসন ও অডিটরদের ভূমিকা। এ খাতে কথা বলার জন্য আমরা দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ জাকির হোসেন, এফসিএ প্রিন্সিপাল ও সিইও, জাকির হোসেন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। আমরা আমাদের মাঝে পেয়েছি এম ফরহাদ হোসেন, এফসিএ চেয়ারম্যান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ম্যানেজিং পার্টনার হোসেন ফরহাদ অ্যান্ড কো। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আসলে আর্থিক খাতে অনিয়ম, সুশাসন এবং দুর্নীতির কারণে বিনিয়োগকারীরা অনেকটাই অসহায় ভূমিকার মধ্য দিয়ে যাচ্ছে এবং যখন আসলে কোম্পানিগুলো অ্যানালাইসিস করে তখন যারা সাধারণ বিনিয়োগকারী আছেন তারা বেশিরভাগই আসলে অডিটরদের উপরে বিশেষ গুরুত্ব দেন যে কোম্পানিগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তো আমি একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো যেহেতু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, অডিটরদের তো আসলে প্রফেশনাল জায়গাটা অনেক বেশি এবং তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। তো সাম্প্রতিক সময় আসলে এই যে আর্থিক খাতের অনিয়ম এবং দুর্নীতি, এখানে আসলে অডিটরদের ভূমিকা কেমন? অডিটররা তাদের কার্যক্রম চলে কিছু গাইডলাইনের আওতায়। সেই গাইডলাইনগুলো আসে আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, সেখান থেকে। সেই গাইডলাইন আসে আমাদের এফআরসি থেকে এবং আমাদের যে অ্যাপেক্স বডি আইফ্যাক, তাদের যে প্রোমালগেশন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট অফ অডিটিং, সেই সমস্ত গাইডলাইন ধরে ধরে অডিটটা আমাদের করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যখন অডিট করা হয় সেটাও আমাদের আইসিবির গাইডলাইন আছে, তাদের এই কোয়ালিটি কন্ট্রোল ম্যানুয়াল ট্যানুয়াল আছে, আইসিবির প্রচুর যেটা মেনে আমাদের অডিটটা করা দরকার। এবং দিনের শেষে আমরা যে অডিট করি, আমি নিজেও একজন অডিটর করি, আমরা করি যে টেস্ট বেসিস। আমরা 100% এক্সামিন করা পসিবল না, স্পেশালি ব্যাংক ট্যাঙ্কে তো দেয়ার আর থাউজেন্ডস অ্যান্ড মেবি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ট্রানজ্যাকশনস। উই ক্যানট চেক অল অফ দোজ, বাট দেয়ার আর গাইডলাইন্স। আমরা কতটুকু চেক করব, দেয়ার আর সিলেকশন মেথোডোলজি অলসো। আমরা যে র্যান্ডম বেসিসে নিব সেগুলোরও টেকনিক আছে, যে আমরা কীভাবে আমাদের স্যাম্পলগুলো চুজ করব, কত পার্সেন্ট কভার করব, কত পার্সেন্ট অ্যাসেট কভার করব, কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট কভার করব, সবগুলোর নীতিমালা আছে এবং আমাদের ওই ভিত্তিতে একটা অডিট প্রোগ্রাম করতে হয়। এবং সেই অডিট প্রোগ্রামগুলো যে আমরা যদি করি তাহলে এনি ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট থাকলে সেটা ধরা পড়বে সে জালের মধ্যে, আমাদের সেই প্রোগ্রামের মধ্যে। এবং তখন আমরা ওগুলো আবার বেশি করে ডিপ ইয়েতে চলে যাব, আরও ফার্দার রিভিউ করবো যে ওগুলো আর কি একটা নাকি এরকম আরও অনেক কিছু আছে। এগুলো আমরা যদি করতে এই সমস্ত নিয়ম কানুন অনুযায়ী আমাদের অডিট করতে যদি কোনো ব্যর্থতা হয়, সেই জায়গাটা আমরা রেসপন্সিবল। আর যদি ওই জায়গাটা আমরা করেছি, আমাদের ওয়ার্কিং পেপার, আমাদের ওয়ার্কিং ডকুমেন্টস ঠিক থাকে, আমাদের যে এভিডেন্সিয়াল ডকুমেন্টসগুলো, ওগুলোতে আমরা যদি প্রমাণ করতে পারি যে উই হ্যাভ ডান আওয়ার জব, বাকিটুকু এখানে এই জায়গায় একটা রিস্ক থেকেই যাবে, ইনহেরেন্ট রিস্ক, যে উই ডু নট চেক 100%, উই অনলি চেক on sampling basis covering material amount of the various departmental activities. জি, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে 5টি ব্যাংক মিলে একটি ব্যাংক হয়েছে এবং এই 5টি ব্যাংকই শেয়ার মার্কেটে ছিল এবং শেয়ার হোল্ডারদের জামানত এবং শেয়ার হোল্ডারদের শেয়ার এই ব্যাংকের সাথে সংযুক্ত। এবং সাম্প্রতিক সময়ে যে কথা এসেছে যে এই 5টি ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। আমি একটু জানতে চাই যে এই যে 5টি ব্যাংকের যে আসলে সমস্যা বা আর্থিক খাতে যে দুর্নীতি বা এখান থেকে অর্থ পাচার, এগুলো তো বেশ দীর্ঘ সময় ধরে হয়ে আজকের এই অবস্থা তৈরি করেছে, কারণ এটি একদিনের ঘটনা না। তো এই সময়ে এসে আসলে অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি, আমি স্যারের কথা সূত্র ধরে বলি। স্যার যেটা বলছিলেন, আমরা যেটা আলোচনা করছি এটা মূলত আসলে আমরা যেটাকে এক্সটার্নাল অডিট বলি, অর্থাৎ বাইরে একটা অডিট ফার্ম দিয়ে অডিট করা। এছাড়াও কিন্তু একটা প্রতিষ্ঠানে অডিট হয়ে থাকে, তাদের ইন্টারনাল একটা অডিট ডিপার্টমেন্ট থাকে, তারা একটা অডিট করে এবং এই প্রতিষ্ঠানদের যেসব রেগুলেটরি বডি আছে তারা অডিট করে। অর্থাৎ আপনি যেমন আর্থিক খাতের কথা বলছিলেন, আর্থিক খাতের রেগুলেটরি বডি হলো বাংলাদেশ ব্যাংক, তাদেরও কিন্তু অডিটর আছে। সো সব অডিটরের ভূমিকা আছে টোটাল ওভারঅল অডিটে। এবং অডিটর অন্যান্য যে অডিটর আছে তারা যে ইন্সপেকশন করে বা তাদের যে রিপোর্টগুলো আছে সেগুলোও দেখে, সেগুলো দেখে ব্যবস্থা নেয়। আর স্যার যেটা বলছিলেন, এখানে কিছু রুলস রেগুলেশন আছে, কিছু গাইডলাইন আছে, এগুলো ফলো করে অডিটটা হয়। আমাদের মার্কেটে একটা ভ্রান্ত ধারণা আছে, এই ধারণাটা স্পষ্ট করা দরকার যে একটা অডিটর অডিট করে তার যে ফাইন্ডিংসগুলো সেটা কিন্তু রিপোর্টে উল্লেখ করে। অডিটরের কাজ হলো রিপোর্ট দেওয়া। এখানে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা থাকে, অর্থাৎ এখানে একটা ব্যালেন্স শিট থাকে, এখানে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট থাকে, এখানে একটা ক্যাশ ফ্লো
থাকে, এখানে একটা ইকুইটির স্টেটমেন্ট থাকে এবং নোটস থাকে, এই জিনিসগুলো প্রিপারেশনের দায়িত্ব কিন্তু অডিটরের না, এগুলো প্রিপেয়ার করার দায়িত্ব টোটালি ম্যানেজমেন্টের প্রিপেয়ার করা এই স্টেটমেন্টগুলো নিয়ে অডিটর যাচাই বাছাই করে তার ফাইন্ডিংস কিন্তু রিপোর্টে উল্লেখ করে। কিন্তু মজার বিষয় হলো আমরা অনেকে হয়তো না বুঝে অডিট রিপোর্ট না দেখে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে অডিটরকে দায়ী করতে চেষ্টা করি। ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোনো পরিবর্তন করার ক্ষমতা কিন্তু অডিটরের নেই। এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে তার অবজারভেশন উল্লেখ করা আছে রিপোর্টে, এই রিপোর্ট আমরা পড়ে দেখি না। রিপোর্টের কিন্তু কয়েকটা ধরন আছে, আমাদের রিপোর্টে যেটা বলি একদম একটা ক্লিন রিপোর্ট একটা আছে যেটাকে আমরা আনকোয়ালিফাইড রিপোর্ট বলি, অবজেকশনাল রিপোর্ট হলে সেখানে রিপোর্ট আছে, যদি কোনো মতামত না দিতে পারে রিপোর্টের ভিন্নতা আছে। এই মেকানিজমগুলো মার্কেটে অনেকেই আমরা হয়তো ভালো মতো বুঝি না বুঝে এই রিপোর্টগুলো না দেখেও অডিটরকে দোষ দিই, অথচ অডিটর কিন্তু তার দায়িত্ব ঠিকই পালন করে রিপোর্টে টোটাল জিনিসটুকু উল্লেখ করেছে, যে জিনিসটা হয়তো আমরা খেয়াল করিনি, এরকম বিষয় আছে। সেকেন্ড পার্ট হলো যে অডিটর তার দায়িত্ব যেটা পালন করতেছে সেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলেন আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের বাইরে বলেন, লিস্টেড কোম্পানি বলেন, লিস্টেড কোম্পানির বাইরে বলেন, তার নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে দায়িত্ব সে সঠিকভাবে পালন করবে। পালন করার ক্ষেত্রে যদি কোনো বত্তাই সে ঘটায় থাকে, অর্থাৎ যেভাবে তার দেখা উচিত ছিল দেখেনি, করা উচিত ছিল করেনি, যতটুকু ফলো করা তার জন্য তার যে গাইডলাইন আছে সেটা সে মানেনি, তবেই তাকে আপনি দোষী বলতে পারবেন। কিন্তু সে যদি সেটা প্রপারলি করে থাকে, করে একটা রিপোর্ট তৈরি করে থাকে, তাহলে দোষী বলতে পারবেন না। আর একটা কথা আপনার কথা সূত্র ধরে বলি, যে আপনি বলছিলেন এটা তো একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে হয়েছে এবং আজকে একটা এক্সট্রিম সিচুয়েশন এসছে। এই সিচুয়েশনটা কি রাতারাতি হঠাৎ করে গতকালকে থেকে এক রাতের ভিতরে আজকে এই অবস্থায় এসছে তা তো না। তাহলে এই অবস্থায় যেটা এসছে, এখানে নানামুখী যারা এই টোটাল জিনিসগুলো দেখেছে তাদের ভূমিকা কী ছিল। আমি শুধু অডিটরের ভূমিকা নিয়ে আমরা সামনে এসে অডিটরকে বিশাল একটা কালপিট বানাতে চেষ্টা করছি, সেটা রিয়েলি অন্যায়। এখানে ওভারঅল যাদেরই যে ভূমিকা ছিল প্রপার তদন্ত হোক, এবং আমিও একটা সিএ ফার্মে আছি, স্যার একটাতে আছেন কর্ণধার। আমাদের দাবি যদি কোনো অডিটর রিয়েলি এখানে দোষী হয়ে থাকে সে শাস্তি পাবে, কিন্তু ঢালাইভাবে কথা বলে সমস্ত অডিটরকে মার্কেটে কালপিট বানিয়ে ফেলাটা, এটা আসলে আমরা চরমভাবে বিরোধিতা করছি। আমি একটু জানতে চাই যে যদি আসলে এমন হয় যে পুঁজিবাজারে বা ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় আর্থিক খাতে যে অনিয়ম তৈরি হয়েছিল এবং যেভাবে আসলে অর্থগুলো পাচার হয়ে গেছে, সেখানে তো আসলে ব্যাংকের ইন্টারনাল স্টাফ যারা আছে তারা যেভাবে আসলে সংযুক্ত, বা অর্থ পাচারের ক্ষেত্রে যারা পাচার করেছে তারা যেভাবে সংযুক্ত, সেই জায়গায় আসলে অডিটররা কিভাবে ভূমিকা পালন করতে পারে বা তাদের রোলটা আসলে কি থাকতে পারে? আমার জাকির সাহেব খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, খুব এক্সপান্ড করে জিনিসটাকে। আসলে এই দায়বদ্ধতা শুধু অডিটরের না, আমাদের যে এলিমেন্ট অফ রিস্ক কন্ট্রোল যেটা হয়, এটা শুরু হয় ম্যানেজমেন্ট থেকে, টপ ম্যানেজমেন্ট, ইন্টারনাল অডিটর, দেন লাস্ট পিলারটা হলো আমাদের এক্সটার্নাল অডিট। আর এক্সটার্নাল করাই সেটা স্যাম্পলিং বেসিসে। সেই জায়গাটায় যে কোনো জায়গায় সমস্ত ঘটনা ঘটলে আপনার ওভারঅল টোটাল ইন্টারনাল কন্ট্রোল ল্যাপসেস কোন জায়গায় ছিল, কারা কারা ওই সমস্ত কন্ট্রোল পয়েন্টে কারা কারা দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বগুলোও একটু দেখতে হবে। মানে আপনার যদি জেনারেলিস্টিক কোনো এভিডেন্সিয়াল ডকুমেন্টস ছাড়া কিছু করাটা ঠিক না, এক নম্বর। দুই নম্বর হলো যে আমরা কিন্তু আইসিএবি থেকেও, চার্টার্ড ইনস্টিটিউট থেকেও আমরা রেগুলার আমাদের একটা ইনভেস্টিগেশন কমিটি আছে। ওই কমিটি তো আমরা এ পর্যন্ত অনেক অ্যাকাউন্টেন্টদেরকে নানানভাবে আমরা দায়ী করেছি এবং অ্যাকশন নিয়েছি। কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশ সরকার এখন অডিটরদেরকে আরও বেশি ইভালুয়েশন করার জন্য যে ফার্মগুলো কাজ করছে তাদেরকে ডিভিসি পাওয়ার জন্য তাদেরকে অডিটরদের একটা লাইসেন্স প্রদান করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন অডিটররা তাদের লাইসেন্সগুলো এবং অডিটররা সরাসরি এই আর্থিক খাতের সাথে সরাসরি জড়িত যারা, তারা কিন্তু সেই ইগুলো দেয়। আমার কথা হচ্ছে যে একটা কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ইন্টারনাল অডিট হয়ে অডিটরদের পর্যন্ত যখন আসছে, তখন কিন্তু অনেকগুলো হাত বদল হয়ে ইনফরমেশনটা ফাইনালি একটা জায়গায় চলে আসছে। এরপর কি আর অডিটরদের কি আলাদাভাবে কোনো মনিটরিং করার প্রয়োজন আছে? বিএফইউ আছে, তারা কাজ করছে, তো তারা কি আবার এটার উপরে কি একটা টিম এখন গঠন করতে পারে আগামীতে, যাতে এ ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রড যাতে না হয় সেটি আটকানোর জন্য? এটা আটকাতে গেলে প্রথমে হলো ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোলের দুর্বলতা কোথায় ছিল এটা দেখতে হবে, যে হোয়াই ইট হ্যাপেন লাইক দ্যাট। এত শুরু থেকে একদম মানে টপ ম্যানেজমেন্ট বা মিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ড লেভেল পর্যন্ত দেখতে হবে যে ওয়েদার এভরিথিং ওয়াজ প্রসেসড কারেক্টলি। কারণ বোর্ডে তো ডিসিশনটা হয় সেটা হয় বেসড অন দি ডকুমেন্টারি এভিডেন্সেস, এবং অডিটারও যে অডিট করে, যদি কোনো তাদের মনে কিন্তু সাসপিশন নিয়ে কিন্তু অডিট করবে না,
কোনো অনিয়ম পাইলে দে উইল আস্ক ফর ইনফরমেশন, দে উইল আস্ক ফর ডকুমেন্টস। ওগুলো যদি স্যাটিসফ্যাক্টরি ডকুমেন্টস পায়, স্যাটিসফ্যাক্টরি ইনফরমেশন পায়, ওখানে যদি ওরকম সাসপেক্ট করার মতো কিছু না পায়, তাহলে তো অডিটরদের কিছু করার নাই। আর যদি সাসপেক্ট করার মতো ডকুমেন্ট থাকা সত্ত্বেও অডিটর কোনো ভুল ত্রুটি করে থাকে, সেই জায়গাটা ডেফিনেটলি অডিটর দায়বদ্ধ থাকবে। অডিটরদেরকে কে মনিটরিং করবে? অডিটরদের মনিটরিং করবে যে আমাদের মনিটর এফআরসি আছে, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট আছে। আর সব এফআরসি কি এখন মনিটরিং করছে পুরোপুরি, বা তাদের সেই সক্ষমতা আছে যেটি আসলে সারা বাংলাদেশের লিস্টেড কোম্পানিগুলোকে সেভাবে মনিটরিং করার জন্য? আমি যতটুকু জানি যে ওটা যেটা ম্যান পাওয়ারের ঘাটতি আছে। না, আমি যেটা ওখানে যেটা বলবো, দেয়ার হ্যাজ টু বি টিম ওয়ার্ক। এখানে এফআরসি, আইসিএবি দুজনের একসাথে কাজ করতে হবে। দেয়ার হ্যাজ টু বি এ ভেরি হেলদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ, বিকজ আমাদের অবজেক্টিভটা সেম। অবজেক্টিভটা কি? অডিটের অবজেক্টিভটা কি? অডিট অ্যাকাউন্টসটা তৈরি করে ম্যানেজমেন্ট একটা রিপোর্ট দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, এটা ক্রেডিবিলিটি বেড়ে গেল, এটা বিশ্বাসযোগ্যতা বেড়ে গেল। কিন্তু বিশ্বাসযোগ্যতা কমে কখন? যখন নাকি ঠিকমতো অডিট করা না হয়। ওই জায়গাটা একটা ঘাটতি থাকলে, ওই জায়গাটা দূর করার জন্য এমনকি বিসেকেও আছে, সব রেগুলেটর আছে, যত রেগুলেটর আছে, আইসিবি আছে। আইসিবি ইজ অলসো এ কাইন্ড অফ এ দে আর রেগুলেটিং দ্য অ্যাকাউন্টেন্সি প্রফেশন অফ বাংলাদেশ। সো ইন এ ওয়ে দে আর অলসো এ কোয়াজি রেগুলেটর। সব রেগুলেটর একত্রে কাজ করতে হবে, কেউ বিচ্ছিন্নভাবে কাজ করলে এটা কোনো দিন সলিউশন হবে না এটার। সেক্ষেত্রে তো আমরা দেখি যে বিএফইউ মানি লন্ডারিং এর ক্ষেত্রে আসলে কাজ করে, কিন্তু ডিরেক্টলি কি আসলে এই অ্যাক্টিভিটিজের মধ্যে কি তারা কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে? সম্পৃক্ত আসলে মানি লন্ডারিং যেটা বলছেন, মানি লন্ডারিং একটা ব্যাপক জিনিস। এই জিনিসটাকে আমরা খুব সহজভাবে যেভাবে বলি এরকম না। এই আইনটা যারা করেছে, আর্থিক খাতের অনিয়মের সাথে তো এটাই সংযুক্ত। অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে এবং তাদের দেখার বিষয় এখানে আছে। মানি লন্ডারিং যে টোটাল বিষয়টা আছে, স্যার যেটা বলছিলেন সেই রেসপেক্টে আমরা যদি বলি যে অডিটরদের একটা মনিটরিং ম্যাটার যেটা আপনি বলছিলেন, এবং একটা প্রতিষ্ঠানে এমপ্লয়ি বা যারা কাজ করেছে তাদের সাথে রাজনৈতিক হস্তক্ষেপ বা রিয়েলি আমাদের উপরের যে চাপ বা প্রেশার যেটাই বলি, এই টোটাল ম্যাটারটাতে এইরকম বিষয় নিয়ে অডিটরও কিন্তু তাদেরকেও কাজ করতে হয় নানামুখী বিষয় নিয়ে। আমাদের মনিটরিং যে বিষয়টা থাকে, যেটা এফআরসি বলতেছেন, সি ইনস্টিটিউট বলতেছেন, তারা রেগুলার আমাদেরকে মনিটরিং করেন। তারা মনিটরিং করেন না তা না, তারা মনিটরিং করেন যে আমি যে কাজ করতেছি সেই কাজটা আমি আমাদের যে নীতিমালা আছে, যে গাইডলাইন আছে, সেটা অনুযায়ী যতভাবে করতেছি কিনা সেই মনিটরিং তারা করেন। তারা এসে যদি দেখেন আমি এটা করতেছি, তো তাদের কোনো অবজেকশন থাকে না। এরপরেও কোনো পার্টিকুলার বিষয় নিয়ে তাদের কাছে যদি কেউ কোনোভাবে কোনো কিছু বলে থাকে বা কোনো অবজেকশন জানায়, সেটা তো তারা স্পেশাল ইনভেস্টিগেশন করেন। তো সারাক্ষণ কিন্তু অডিটররা একটা মনিটরিংয়ের মধ্যে এক্সটার্নাল অডিটররা আছে। এই যে তাদের এই যে একটা গাইডলাইন ফলো করতে হয় এবং তারা এটার ভিতরে আছে, এটা নিয়ে যে তারা কাজ করে, এই কাজ করার জিনিসে তারা দায়ী না, তাদের নেগলেন্সি নেই, এরকম জিনিসটাকে আমরা ঢালাওভাবে যেমন বলতে পারবো না, একইভাবে যে তারা কাজ করে না, তাদের নেগলেন্সি ষোলো না, তারা সব কিছুর জন্য দায়ী, সেটাও আপনি বলতে পারবেন। আমরা আরো শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মেরো অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মেরো অনুষ্ঠানে। আসলে যেভাবে আপনি বলছিলেন, আমি তো আসলে যখন শেয়ার হোল্ডারদের সাথে কথা বলি, এই শেয়ার হোল্ডাররা প্রত্যেকেই চিন্তিত তাদের এই 5টি ব্যাংকের যে শেয়ার রয়েছে এই শেয়ারগুলো নিয়ে, কিন্তু এখন তাদের বিষয়ে এখনো পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। একটু আমি জানতে চাই আপনার কাছে যে পাবলিকের কাছে তো সব সময় এই যে লিস্টেড অর্গানাইজেশনগুলো তাদের যে ডকুমেন্টগুলো সরাসরি পাবলিকের কাছে তুলে ধরে, তার ভিত্তিতেই শেয়ার হোল্ডাররা সেই তথ্যগুলো প্রচার করে। তো আমরা যখন দেখেছিলাম অতীতের সময়গুলোতে সবসময় প্রফিট দেখিয়ে আসছিল ব্যাংকগুলো, এবং ব্যাংকের ভেতরকার অবস্থা যে এত ভঙ্গুর, এত খারাপ এবং এত দুর্বল, সেগুলো কিন্তু পাবলিকের কাছে আসে নাই। তাহলে জবাবদিহিতার জায়গাটা কোথায় থাকলো? এবং বিনিয়োগকারী যারা বাজারে বিনিয়োগ করছে এ ধরনের অডিটরদের অডিট রিপোর্ট দেখে, তারা আসলে কি আগামীতে অডিটরদেরকে বিলিভ করতে পারবে বা বিশ্বাসের জায়গা থাকবে, যেটি এখন বলা হচ্ছে যে অডিটর এর দায় নিতে হবে বা অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেটি আপনি বলছেন যে ঢালাওভাবে এটা উচিত না, এটি আমার প্রশ্ন থাকবে। জি, আপনার এটাতে একটু ব্যাখ্যা করা দরকার যে ব্যাংকগুলোর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে অডিটররা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ একটা ব্যাংক তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রফিট দেখিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে, তার যে পরিচালন মুনাফা হয়েছে, সেই মুনাফা তখন যেটা হয়েছে আর এখন যেটা আমরা বলতেছি, এই দুটোর মধ্যে ডিফারেন্সের মূল জায়গা কিন্তু তার প্রভিশনিংয়ে, অর্থাৎ সে যে জায়গাতে ইনভেস্ট করেছে সেই ইনভেস্টমেন্টের কোয়ালিটিটা কতটুকু ভালো আছে, কতটুকু মন্দ আছে, সেইটার উপর বেস করে যে পরিমাণ
তার জন্য ব্যবস্থা রাখা দরকার, যেটাকে আমরা সঞ্চিতি বলি। এই সঞ্চিতিটা যথাযথ রাখা হয়নি, রাখলে হয়তো প্রফিট এতটা হতো না। এই যে সঞ্চিতি এতটা রাখা হয়নি, এটাই টোটাল সঞ্চিতি রাখার জন্য কিন্তু একটা গাইডলাইন আছে, যে গাইডলাইনটা বাংলাদেশ ব্যাংক দিয়ে দিয়েছে। এই গাইডলাইন অনুযায়ী সঞ্চিতিটা টোটাল তৈরি করা হয়। টাইম টু টাইম এই সঞ্চিতিতে নানা রকম ছাড় দেওয়া বা নানা রকম বিষয়টাও কিন্তু তখন এসছে। অডিটর এই সঞ্চিতিরা যতবে রাখা হয়েছে কিনা, একটা ব্যাংকের যে হাজার হাজার বিনিয়োগ আছে, বিভিন্ন জায়গায় তারা লোন দিয়েছে এবং সেটা নানামুখী ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে সে টেস্ট বেসিসে এগুলোই সঞ্চিতিগুলো টেস্ট করে থাকে, আইন অনুযায়ী সেটা হয়েছে কিনা সেটা সে দেখে। কিন্তু যদি রিয়েলি এমন বিনিয়োগ থেকে থাকে যে বিনিয়োগটা ওখানে ভালো দেখানো হয়েছে কাগজে কলমে, এবং অডিটর সেটা তো ওই বিনিয়োগকারীর কাছে যে প্রমাণ করার সুযোগ তার কাছে নেই, সে হয়তো তার দায়িত্ব পালনের জন্য এটা কিছু প্রসিডিউর আছে, সেগুলো প্রসিডিউর ফলো করে দেখেছে বিনিয়োগটা ভালো, সেটাতে সঞ্চিতি রাখা হয়নি, সে ছাড় দিয়ে চলে গেছে, আসলে বিনিয়োগটা ভালো ছিল না। এইরকম যে কেসগুলোটা হয়, সেই কেসগুলো রিফ্লেকশনটা আমরা এখন দেখছি। এই জন্যই আমি বলেছি অডিটরকে আপনি ঢালাইভাবে দায়ী করতে পারেন না। অন্য যে পার্ট, যে কোম্পানির যারা ম্যানেজমেন্ট, তারা তাদের প্রত্যেকটা, স্যার যেটা বলছিলেন ইন্টারনাল কন্ট্রোল, সেটা যদি ব্যাখ্যা করি, যে কোনো একটা বিনিয়োগ করতে গেলে তার ইন্টারনাল একটা অ্যাপ্রুভালের প্রশ্ন আছে, সেটার একটা প্রসিডিউর আছে। অডিটের কাজ হলো এই প্রসিডিউরটা ঠিকমতো পালন করেছে কিনা সেটা দেখা। তো প্রসিডিউর ঠিকমতো করে, অর্থাৎ সবার যথাযথ স্বাক্ষর আছে, প্রসিডিউর ঠিকমতো করেছে, করে বিনিয়োগটা করেছে। তারপরে বিনিয়োগটা যদি খারাপ হয়ে থাকে, তার দায়িত্ব ম্যানেজমেন্টেরই, অডিটরের না। সেই বিনিয়োগটা প্রসিডিউর ঠিকমতো ফলো করে স্টেটমেন্ট যেটা অডিটরের সামনে দিয়েছে, সেই স্টেটমেন্টটা যথাযথ আছে এবং অডিটর তার যাচাই বাছাই দেখেছে এখানে বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী যেভাবে প্রভিশন করার কথা সেভাবে করেছে, তাহলে অডিটরের দায়িত্ব ঠিকমতো পালন করেছে, এখানে কোনো সমস্যা নেই। সো এটার উপর যে ইম্প্যাক্টটা আসবে সেটা বিনিয়োগকারীদের কাছে যাচ্ছে, এবং আজকে যেটা আসছে সেটার জন্য আসলে এককভাবে অডিটর দায়ী না, এটার জন্য ম্যানেজমেন্টের দায়ও রয়েছে, অন্যান্য যারা রেগুলেটরি বডি আছে তাদেরও দায় আছে। যে আইনে কি আছে, যদি আসলে এই ধরনের ব্যত্যয় অডিটর ঘটিয়ে থাকে, আইন কি বলে, অডিটরদের বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে, এবং সেটি আসলে কোন ধারায়, বা এটি কি আসলে আপনাদের আলাদা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টের আন্ডারে, নাকি এটা আসলে সাধারণ আইনের আন্ডারে? এটি সাধারণ আইনের আন্ডারে। সেটা কিরকম? প্রথমে তো আমাদের আইসিএবি কাছে যদি কেউ ইনফর্ম করে বা কমপ্লেন আকারে কিছু যায়, আইসিবির দায়িত্ব হলো তখন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া, এবং আমরা এই পর্যন্ত 100-র উপরে ফার্মের এগেনস্ট আইসিবি অ্যাকশন নিয়েছে, যেটা নাকি বিরল। এই জায়গাটা আইসিবিকে আমি বিশেষ করে রিসেন্ট পাস্টে তারা যথেষ্ট সক্রিয়, এবং মাঝে মাঝে আবার আইসিবিতে আসে হলো আমাদের রেগুলেটরি বডি থেকেও আসে যে এইটা অনিয়ম আছে, সেগুলো দেখার দায়িত্ব তখন আইসিবির হয়ে যায় যখন এগুলো আসে। আর এটা হলো আইসিবি যেটা করছে। এখন যদি আইসিবি করতে ব্যর্থ হয়, যারা নাকি সাফারার, যারা নাকি কি বলবো, যে যারা দোজ হু হ্যাভ লস দেয়ার মানি, কোনোভাবে যদি প্রমাণ করতে পারে যে তারা এই অডিট রিপোর্টের ভিত্তিতে যে অ্যাকাউন্টস তৈরি করা হয়েছে সেইটার উপর ভর করে তারা টাকা দিয়েছে বা নিয়েছে, যাই হোক ট্রানজ্যাকশন করেছে, এবং সেই জন্য তার লস হয়েছে, দেন অডিটর ইজ অ্যাবসলিউটলি রেসপন্সিবল অ্যান্ড লায়াবল, বাট ইট হ্যাজ টু বি প্রুভড ইন দ্য কোর্ট অফ ল। বাট আইনটা বলেন, আইনের ধারাটা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি ধারার বিষয়টা যে সাজা বলছেন, যে অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থার একটা পার্ট তো নিতে পারে চেইন ইনস্টিটিউট। অডিটররা যে অডিট করে, যেমন বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যত ব্যাংক এবং লিজিং কোম্পানি আছে, তাদের অডিট করতে গেলে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা অডিটর প্যানেল আছে, সেই প্যানেলে অন্তর্ভুক্ত না হলে অডিট করতে পারে না। সো একটা অ্যাকশন, এটা বাংলাদেশ ব্যাংক সেই প্যানেল থেকে তার নামটা এখান থেকে সরিয়ে দিতে পারে। ঠিক একেবারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা প্যানেল আছে, সে যারা লিস্টেড কোম্পানি অডিট করে তারা ওই প্যানেলের অডিটর ছাড়া করতে পারে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাকে এই প্যানেলের থেকে নামটা সরিয়ে দিতে পারে ফার্দার অডিটের জন্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ করতে পারে। সো এগুলো অডিটর বিরুদ্ধে এই অ্যাকশনগুলো আসতে পারে। আর কেউ যদি পার্সোনালি দায়ী হয়ে সে যদি রিয়েলি দেশে যে প্রচলিত আইন আছে, আইন অনুযায়ী কোনো ব্যবস্থার কথা যায়, এবং সেখানে অডিটরের রিয়েলি তার গিল্টিটা প্রমাণ করা খুবই কঠিন কাজ, কারণ সে বললাম তো সে কি নির্দিষ্ট প্রসিডিউর মেনে কাজ করে, তো সেরকম না করলে সেটা আলাদা আইনে। বাট এই কয়েকটা জায়গা আছে যে রেগুলেটরি বডিগুলো তাদের পার্টে, আর সিএন ইনস্টিটিউট তো সবসময় এটা রিলেটেড আছে। এখন আমাদের এফআরসি আছে, তাদেরও লিস্টেড হয়ে আমাদের কাজ করতে হয়, তারাও তাদের লিস্টিংয়ে ফার্দার তাকে না রাখতে পারে বা তাকে বাদ দিতে পারে, ব্যবস্থা এগুলো আছে। আমরা সাম্প্রতিক সময় কিছু কোম্পানি দেখছি যে যারা আসলে পুঁজিবাজারে আর্থিক খাত বা অন্যান্য কোম্পানিগুলো যারা লিস্টেড, তাদের আর্থিক যে বিবরণী সেগুলো খারাপ, নেগেটিভ অবস্থায় আছে, কিন্তু পুঁজিবাজারে দাম বাড়ছে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো বা এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে আসলে বিষয়টা কীরকম? ওখানে তো কোম্পানির দায়বদ্ধতা নাই, অডিটরও হয়তো দেখা যাবে যে রিপোর্টটাতে তারাও সত্যি ফিগারটা অডিট করেছে এবং লস এসছে। তারপরে ইনভেস্টার তো দুই রকমের, কেউ আছে তার স্পেকুলেটিভ, তার ট্রেডিংয়ে খুব বিশ্বাস করে,
যে ট্রেডিং করবে, লাভ করবে। আর কেউ কেউ হলো রিয়েল ইনভেস্টার। ট্রেডাররা কিন্তু ইনভেস্টার না। ট্রেডাররা এ সমস্ত ক্ষেত্রে তারা রিস্ক নেয়, হাই ভলাটিলিটি, হাই রিস্ক, they expect a sudden jump and all those sort of things. They're different category of investor. I wouldn't call them investor. I'll call them trader, speculative trader, and they will suffer. And কেউ কিছু করতে পারবে না। আপনি সেম? জি না, আমি ঠিক স্যার যেটা বলেছে সেটার সাথে একটু অ্যাড করে দিই। সেটা হলো যে পুঁজিবাজারে দীর্ঘদিন জড়িত থেকে আমি দেখেছি যে ইনভেস্টর যারা ইনভেস্ট করে এদের কিন্তু অনেকগুলো ভাগ আছে। একটা ভাগ আছে তারা বুঝে শুনেই বিনিয়োগ করে, ভালো কোম্পানিতে বিনিয়োগ করে, তারা এই অডিট রিপোর্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে। একটা গ্রুপ আছে তারা এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট জীবনেও কোনো দিন দেখে না, মার্কেটের ওভারঅল অবস্থা দেখে চলে। সো মার্কেট যেটা চলে, মার্কেটের শেয়ারের দাম যেটা বাড়া কমা বা বিনিয়োগকারীদের আগ্রহ, এগুলোর জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তার একটা ফ্যাক্টর এটা, যেটা একটা গ্রুপ ইনভেস্টর এটা বিবেচনা করে, বাদবাকিগুলো সেটা করে না। মার্কেটে এই শেয়ারের দাম কমা বাড়া নানামুখী গুজবেও এখানে অনেকগুলো ম্যাটার আছে। একটা চক্র কাজ করে, চক্র যে নানা রকম কৌশল, সেই কৌশলটা এখানে কাজ করে। আবার মার্কেটে শেয়ারের ধরেন ডিমান্ড সাপ্লাই, সেটার একটা ম্যাটার কাজ করে। এই কোম্পানির ফিউচার প্রসপেক্টস বা আদার কিছু ম্যাটার নিয়ে কাজ করে। বাংলাদেশ গভর্নমেন্টের এবং রেগুলেটরি বডি যারা আছে তাদের নানা রকম পলিসি রিলেটেড ম্যাটার এখানে কাজ করে। সো এই সব কিছু মিলেই পুঁজিবাজারের দাম বাড়া কমার বিষয়টা যায়। আমার একেবারে শেষ প্রশ্ন, যে যেহেতু আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় পিরিয়ড পেয়েছি এবং আগামীতে একটা আমরা নির্বাচিত সরকার পেতে যাচ্ছি, তো এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু অনেক সংস্কার করেছি এবং অনেক কিছু আমরা পরিবর্তন করেছি। তো আগামীতে এই দুর্নীতি রোধে এবং এই অর্থ পাচার রোধে আমরা যে অডিটররা যে কাজ করছে বা ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো দিচ্ছে, সেখানে আসলে অডিটরদের প্রোটেক্ট করার জন্য, যে যারা এই দুর্নীতিগুলো করছে এরা তো তারা দুর্নীতি করছে, কিন্তু দায়টা তো ফাইনালি গিয়ে আবার অডিটরদের কাঁধে এসে পড়ছে। তো এই প্রোটেকশন করার জন্য এবং আগামীতে দুর্নীতি রোধের জন্য, সুশাসন আনানোর জন্য কি আপনার কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে কিনা? না, এটা আসলে জেনারেলিস্ট। আপনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন দুর্নীতি, দুর্নীতি দ্যাটস রুট অফ অল ইভিলস। যত রকম কিছু ঘটছে তার শেকড় যদি আপনি খোঁজেন, শেকড়টা হলো দুর্নীতি। দুর্নীতি তো ছড়ে আছে চারিদিকেই। ওই দুর্নীতি রোধ করলে এভরিথিং উইল ফল ইন প্লেসেস। আর দুর্নীতি রোধ করার জন্য কমিটমেন্ট দরকার, দেশপ্রেম দরকার। আমি আর একটু বড় লেভেলে চলে যাব। ওগুলো থাকলে এবং আমরা যারা রেগুলেটর এবং আমরা সহ যারা যারা আছি, আমাদের একত্রে কাজ করতে হবে। কেউ একা একা কাজ করলে এটা হবে না। উই মাস্ট হ্যাভ সাম কাইন্ড অফ সিনক্রোনাইজেশন উইদিন আওয়ার সেলফ, দেন ইট উইল ওয়ার্ক। জি, তো আমারই হলো যে আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে যান, প্রতিষ্ঠানে যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে যান, বাংলাদেশ ব্যাংক বা এরকম যারা রেগুলেটরি বডি আছে তারা স্বাধীনভাবে কাজ করুক, প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করুক। যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং রুলস রেগুলেশন আমরা মেনে কাজ করতে পারি, তাহলে আমাদের এই জায়গাগুলো অনেকখানি কমে আসবে, মিনিমাইজ হয়ে যাবে। দুর্নীতি ছলনা নির্মূল হয়ে যাবে এটা কোনোদিনই বলবো না, বাট অনেক মিনিমাম লেভেলে নিয়ে আসা এটা সম্ভব যদি আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে চান। আর স্যার যেটা বললেন, স্যারের সাথে অ্যাড করেই বললাম যে দেশপ্রেমটা আমার এখানে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।